কোথায় ডিবি হারুন? এ প্রশ্ন যেন টক অব দ্য টাউন। নানা সময় বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচিত এই পুলিশ কর্মকর্তা। একটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ডিবির এই কর্মকর্তা গত 6 আগস্ট গণপিটুনির শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন। নিশ্চিত হওয়া গেছে, ডিবির এই কর্মকর্তা 6 আগস্ট গণপিটুনির শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা। বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায় আছেন? 1.5 দশকের রাজত্ব ছেড়ে ভারতে পালিয়েছেন স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। শরণার্থী হিসাবে এখনো তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি মোদী সরকার। তবে প্রাণে বাঁচলেও পিছু ছাড়ছে না রক্তের ঋণ। সেক্ষেত্রে বিচার চলাকালে কিংবা অপরাধ প্রমাণিত হলে চুক্তি অনুসারে অপরাধীকে নিজ দেশে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে মোদী সরকার। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে শিক্ষার্থীদের চমৎকার। দর্শক আসসালামু আলাইকুম, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন গণপিটুনি খেয়ে মারা গেলেন ডিবি হারুন। কে বা কারা এই কাজটি করেছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে গোলাম রনি সাহেবকে কিন্তু বলেছে আওয়ামী লীগ আলিয়া 40 চোরের সাথে কিন্তু তুলনা করেছে। প্রিয় দর্শক বন্ধুরা, সত্যি কি তাহলে আওয়ামী লীগ চোর? সেই বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে সমন্বয়কের মাঝে কিন্তু ফাটল ধরে গিয়েছে। সার্জিত এবং নাহিদ কিন্তু বিশালভাবে আক্রমণ করছে সাধারণ সমন্বয়কের উপরে। তাদের আসল রূপ কি এটাই ছিল? তারা কি সত্যি বাংলাদেশের রাজত্ব করতে চেয়েছে এবং তারা পদের জন্য এত কিছু করেছে? প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ঠিকই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। 1.5 দশকের রাজত্ব ছেড়ে ভারতে পালিয়েছেন স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। শরণার্থী হিসাবে এখনো তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি মোদী সরকার। তবে প্রাণে বাঁচলেও পিছু ছাড়ছে না রক্তের ঋণ। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক জমছে হত্যা, গুম ও অপহরণের মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে মানবতা বিরোধী অপরাধ অভিযোগের তদন্ত। এসব মামলার কোনো একটিতে দোষী সাব্যস্ত হলে তাকে নিয়ে কি করবে নয়াদিল্লি? ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকায় চাইলে কি হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে বাংলাদেশ? 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর 16 আগস্ট পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হয়েছে 5টির বেশি মামলা। হত্যা ও অপহরণ ছাড়াও এর মাঝে আছে হেলিকপ্টার থেকে গুলির অভিযোগ। অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বলা হয়েছিল, হাসিনা সরকারের পরিকল্পনা ও নির্দেশনায় ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে সেসব অপরাধের বিচার। 2013 সালের অক্টোবর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর আছে বন্দি বিনিময় চুক্তি। ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার চুক্তিটির আওতায় ফৌজদারি মামলায় বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত আসামি বিনিময় করার সুযোগ পায় দুই দেশ। হাসিনার বিরুদ্ধে আনা খুন ও অপহরণের অভিযোগ ফৌজদারি মামলার আওতায় পড়ে। সেক্ষেত্রে বিচার চলাকালে কিংবা অপরাধ প্রমাণিত হলে চুক্তি অনুসারে অপরাধীকে নিজ দেশে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে মোদী সরকার। স্থানীয় আদালতে হাসিনার বিরুদ্ধে চলছে আইনি লড়াই। এর মাঝে কোটা আন্দোলনে চালানো সহিংসতা খতিয়ে দেখতে বাংলাদেশে আসছে জাতিসংঘের তদন্ত দল। 1971 সালের পর মানবাধিকার লঙ্ঘনের তথ্য অনুসন্ধানে এই প্রথম দেশে আসছে জাতিসংঘ। গত জুলাই থেকে স্বৈরাচার সরকারের পতন পর্যন্ত ছাত্র আন্দোলন দমনে নির্বিচার হত্যা ও আইন বহির্ভূত ঘটনাসমূহের তদন্ত করবেন ইউনাইটেড নেশনসের প্রতিনিধিরা। শাস্তি ঘোষণার অধিকার না থাকলেও আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাবে তদন্ত দলটির মন্তব্য। বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতকে অনুরোধ করবে ঢাকা। 15 আগস্ট বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বর্তমান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বিশ্লেষকরা মনে করছেন, দোষী সাব্যস্ত হলে হাসিনাকে ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে আদালতে ওঠানো মামলাগুলোর রায়ের উপর অনেকাংশেই নির্ভর করছে 76 বছর বয়সী নেত্রীর ভবিষ্যৎ। কোথায় ডিবি হারুন? এ প্রশ্ন যেন টক অব দ্য টাউন। নানা সময় বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচিত এই পুলিশ কর্মকর্তা। ঢাকা মহানগর পুলিশের ডিবির প্রধান থাকায় তিনি দেশের মানুষের কাছে ডিবি হারুন নামে পরিচিতি পান। ডিবি হেফাজতে থাকা অবস্থায় বিভাগের প্রধান হারুনের নির্দেশে সমন্বয়কদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় বলে অভিযোগ তোলেন সমন্বয়করা। সমন্বয়কদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে 13 ঘণ্টা বসিয়ে রাখা হয় এবং আন্দোলন প্রত্যাহারের মিথ্যা ঘোষণা দেয়া হয় মিডিয়ায়, এমনটাও অভিযোগ তোলা হয়। তাই শেখ হাসিনা পদত্যাগের পর হারুন এখন কোথায় আছেন তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
জানা গেছে 5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে লাখো জনতা ওই দিন দুপুর থেকে নেমে আসে ঢাকার রাজপথে। ঢাকার যাত্রাবাড়ি, পুরান ঢাকা, পোস্তগোলা দিয়ে প্রথমে শহীদ মিনার ও পরে গণভবনের উদ্দেশ্যে ঢলে অনেকেই সচিবালয় ও বঙ্গবাজারের সড়ক দিয়ে এগোতে থাকেন। ডিএমপির সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের সামনে থাকা বঙ্গবন্ধুর বিশাল ব্যানার টানানো দেখে উত্তেজিত জনতা ভবনটিকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুটতে থাকে। এর মধ্যেই পরিস্থিতি বেগতিক দেখে ব্যানারটি সরিয়ে ফেলা হয় ও সামনের মূল ফটক আটকে দেয়া হয়। তবে জনতা ভবনটির প্রাঙ্গণে ঢুকতে না পারলেও বাইরে থেকে মুহুর্মুহুর ইট মারতে থাকে। প্রাণভয়ে এর মধ্যেই অনেক পুলিশ কর্মকর্তা তাদের ইউনিফর্ম খুলে ফেলেন। গেঞ্জি বা অন্য কোনো পোশাক পরে সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের পেছনের প্রায় 13 ফুট দেয়াল টপকে পুলিশ সদর দপ্তরের সামনের রাস্তায় পড়েন। ঠিক একই কায়দায় দেয়াল টপকাতে গিয়ে পায়ে ও শরীরের নিচের অংশে ব্যাপক আঘাত পান ডিআইজি হারুনুর রশিদ। পরে সেখান থেকে তিনি আইজিপির সঙ্গে চলে যান পুলিশ সদর দপ্তরে। বিকেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও পুলিশ সদর দপ্তর লাগোয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেয়াল টপকে কোনো রকমে প্রাণে বেঁচে ফেরেন হারুন। ওই দিন রাতে তিনি কোথায় ছিলেন সে বিষয়ে নিশ্চিত করে কিচ্ছু জানা যায়নি। তবে পুলিশের একটি সূত্র বলছে তিনি কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে আশ্রয় নেন। 2006 সালের ডিভি লটারিতে আমেরিকার ভিসা পান হারুনের স্ত্রী। বৈধ ভিসায় থাকায় সেই সূত্রে আমেরিকায় পালানোর চেষ্টা করেন তিনি। যোগাযোগ করেন মার্কিন দূতাবাসেও, নিশ্চয়তা চান তাকে অক্ষত অবস্থায় বিমানবন্দরে বিমানে তুলে দিয়ে আসার। তবে কূটনৈতিক সূত্র জানায় তার প্রস্তাব নাকচ করে দেয় দূতাবাস। পরে তিনি সেখান থেকে ফিরে আসেন। এরপর বিকেলে কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াতের একটি গাড়ি তাকে মিরপুরের দিকে একটি জায়গায় দিয়ে আসে। সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন হারুন। গাড়িতে করে পৌঁছেও যান বিমানবন্দরে। তবে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগেই জনতা তাকে দেখে চিনে ফেললে মারধরের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত হারুন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানা যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে শিক্ষার্থীদের চমৎকার অবস্থান। দর্শক, আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আপনাদের জন্য স্বস্তির খবর খুব শীঘ্রই আসবে। কি সেই স্বস্তির খবর? আওয়ামী লীগ নিষিদ্ধ হলেই স্বস্তি। আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা একেবারেই মানবিকতার একটা বিষয়। যে আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে, ভয়ানক একটা পরিস্থিতি তৈরি করেছে, সে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা এখন জনগণের মূল দাবি। আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের একটা বক্তব্য আপনাদের শোনাতে চাই। গণহত্যার দায়ে দেশের মানুষ যদি আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে চায়, তবে সে দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করবে। এটি একটা স্বস্তির খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বিষয়ে উদ্যোগ নেয় সেটা বাংলাদেশে সফল হয়েছে। যেমন কোনো সচিব, কোনো কর্মকর্তা ওরা যদি বলে যে অমুকে থাকতে পারবে না, অমুকে অপসারণ করতে হবে, তাকে কয়েক ঘন্টার মধ্যে অপসারণ করা হয়। কারণ দেশটাকে স্বাধীন করে দিয়েছে ওরা, ওদের কথা চলবে। এখন বাংলাদেশে ওই অর্থে আসলে সংবিধান আইনও বলবৎ নেই। এখন দেশটা চলছে বিপ্লবীদের কথা, জনগণের কথা। জনগণের ইচ্ছা বা অভিপ্রায় হচ্ছে সংবিধান। তো সেই ক্ষেত্রে ওরা যেহেতু বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, যদি জনগণ চায় ওরা একাত্মতা প্রকাশ করবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, খুব শীঘ্রই বেশ কিছু রাজনৈতিক দল উদ্যোগ নেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার। অন্তর্বর্তীকালীন সরকারকে স্মারকলিপি দিবে, আন্দোলন করবে, রাজপথে কর্মসূচি দিবে। এমনকি আদালতেও সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার কার্য কিন্তু শুরু হবে। তো সব মিলিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে একটা সুখবর আপনারা পাবেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে বাংলাদেশে। আর নিষিদ্ধ না হলেও আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না। 15ই আগস্টে আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আর সামনে আসতে পারেনি, রাজপথে ঘুরে দাঁড়াতে পারেনি। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নস্যাৎ হলো। এরা স্বপ্ন দেখছে যে 75 15 আগস্টের পর ঘুরে দাঁড়িয়েছিল, 21 বছর পর হলো আবারও ঘুরে দাঁড়াবে। না, অসম্ভব। কারণ 75 15 আগস্ট ঘটিয়েছিল সেনাবাহিনী, আর আওয়ামী লীগ ছিল কিছুটা হলো মজলুম, শিশুদেরকে, নারীদেরকে হত্যা করেছিল। আর এবার আওয়ামী লীগ হচ্ছে জালেম, আওয়ামী লীগ গণহত্যা করেছে। আর এবার সেনাবাহিনী আওয়ামী লীগকে উৎখাত করেনি, জনগণ উৎখাত করেছে, গণ অভ্যুত্থান হয়েছে। অতএব এবার আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। অনেকে মায়া কান্না করছেন, অনেকে আমাদের নীতিকথা শেখাচ্ছেন, সুশীল সাজছেন। ওইসব সুশীলদেরকে আমরা উচিত শিক্ষা দেবো ইনশাল্লাহ। ওদেরকে ওইসব সুশীলদের রাজনৈতিকভাবে মোকাবেলা করবো। অনেকে বলছে যে না, ঠিক আছে, আওয়ামী লীগ বঙ্গবন্ধু সবার শোক পালন করতে দেওয়া উচিত, এত বাড়াবাড়ি ঠিক নয়, আওয়ামী লীগ রাজনীতি করবে, এরাও তো গণতন্ত্রের অংশ, তাদেরও বাক স্বাধীনতা আছে, ফ্রিডম অফ প্রেস আছে, ফ্রিডম অফ স্পিচ আছে। নানান ফাজলামি কথাবার্তা এই স্বাধীন বাংলাদেশ শুরু করছে। আপনাদের মনে রাখা উচিত, আওয়ামী লীগ গণহত্যাকারীদের দল। এই গণহত্যাকারীদের বাক স্বাধীনতা থাকবে, ফেসিবাদের দল, ফেসিবাদের বাক স্বাধীনতা থাকবে। এবং এই আওয়ামী লীগ এখন পর্যন্ত অনুতপ্ত নয় যে আমরা ভুল করেছি, আমরা গণহত্যা চালিয়েছি। শুধু দোষীদের বিচার করেন, ভাই আমরা যারা নিরীহ আমাদেরকে রাজনীতি করার অধিকার দেন। হাসিনার বিচার করেন, কিন্তু আমরা যারা নিরীহ আমরা কি দোষ করেছি? আমরা শেখ মুজিবের আদর্শ ধরে রাজনীতি করতে চাই। এরকম অনুতপ্ত এখন পর্যন্ত হয়নি। তাহলে কোন যুক্তিতে আপনি বাংলাদেশে আওয়ামী লীগের বাক স্বাধীনতা চান আর শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করার অধিকার চান? এটা কোনো যুক্তি হতে পারে না। আওয়ামী লীগের কোনো অধিকার থাকতে পারে না। মনে আছে আপনাদের, ওরা আমার সন্তানদেরকে গণহত্যা করেছে, কান্না করার কথায় আছে যে মুখ থেকে যে কোনো কথা যদি একবার বের হয়ে যায় আর টিউব থেকে যদি টুথপেস্ট বের হয়ে যায়, দুইটাকে আর আগের জায়গায় নেওয়া সম্ভব হয় না। আপনাদের খেয়াল থাকা, পতনের ঠিক আগ মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বারবার বলছিলেন যে আমি আসলে ছাত্রদেরকে রাজাকার বলিনি, আমার বক্তব্যটাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। বাট জাতি হিসেবে এটা
মানতে নারাজ ছিল বাংলাদেশের মানুষ, আর এজ এ রেজাল্ট সরকারের পতন। কথা বলছি আমাদের সমন্বয়কদের সমন্বয়হীনতার একটা চিত্র এই মুহূর্তে সামনে চলে এসেছে। আমি আবারও বলি, যারা এই মুহূর্তে দায়িত্বশীল পদগুলোতে আছেন, ক্যামেরাতে জোশে আইসা হোশ হারাইয়া কথা বলা যাবে না। তাহলে কি হবে? আগের কথাটা থেকে যাচ্ছে, নতুন করে যেই কথাটা আসছে, তো আগের কথাটা নতুন কথাটা কাউন্টার করছে। আবার আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া বক্তব্য, পাশাপাশি সেই বক্তব্যকে আবার পরক্ষণেই বলা যে এটা আমার বক্তব্যটাকে ভিন্ন রূপে উপস্থাপন করছে রয়টার্স। তো এইটা কি মানুষ খাবে? মাত্র এক সপ্তাহ গেল না, আমাদের যারা মূলধারার যারা সমন্বয়ক আছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের, তাদের নানান সমন্বয়হীনতা কিন্তু শুরু হয়েছে। বাট এটা অশনি সংকেত। এই আন্দোলন করা যারা এই জায়গাগুলোতে পৌঁছাইছে, কথা একটু কম বলা উচিত। মিডিয়াতে কথা যত কম বলবে তত প্যাচ কম লাগবে, ঠিক আছে? ঘটনা শুরু হচ্ছে, গতকালকে আমি নিজেও আপনাদেরকে নিউজটা দিয়েছিলাম যে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে একজন মূল সমন্বয়ক মাহফুজ আবদুল্লাহ সহ আরও কয়েকজন সেখানে তারা বক্তব্য দিয়েছিল, তারা একটা রাজনৈতিক দল তৈরি করবে। শুধুমাত্র এই ছেলেটা যে বলছে তা না, এর আগে সার্জিস কিন্তু তার বক্তব্যের মধ্যে বলছে যদি জনগণ চায় আমরা নতুন একটা দল তৈরি করব। এর পাশাপাশি হাসনাত থেকে শুরু করে আরও বাকিদের বক্তব্যে এই জিনিসটা ছিল। কিন্তু গতকালকে রয়টার্সের এই প্রতিবেদনটার পর হঠাৎ করেই আমাদের সমন্বয়কদের মধ্যে সমন্বয়হীনতার আওয়াজ আমরা দেখছি। যেমন রাজনৈতিক দল খোলার কথা বলা হয়নি, জানিয়েছে মাহফুজ আবদুল্লাহ। এখন রয়টার্সকে দেওয়া বক্তব্যের ইস্যুকে কেন্দ্র করে তার বক্তব্য কি, রয়টার্স তার বক্তব্যটারে ভুলভাবে সামনে নিয়ে আসছে। আবার তারই বক্তব্যের পরপরই এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পর সার্জিস, পাশাপাশি নাহিদ, তারাও কিন্তু ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। বিশেষ করে যারা যে বক্তব্যগুলো তাদের আগের বা তাদের সহ সমন্বয়কদের বক্তব্যগুলোর সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আমি আবারও বলি, ছাত্রলীগকে একসময় বদরুল লীগ বলা হতো, কারণ বদরুল খাদিজারে কোপাইছিল। ছাত্রলীগ কিন্তু বলে নাই যে তুমি খাদিজার সাথে প্রেম করে খাদিজারে কোপাও। বদরুল তার ব্যক্তিগত স্বার্থে খাদিজাকে কোপাইছিল, কিন্তু ছাত্রলীগের নাম হয়ে গেল বদরুল লীগ। যারা এই সমন্বয় করছেন আপনারা, যে কোনো মানুষ কথা বলার আগে বুঝতে হবে আপনি একটা টিমকে লিড করেন। আপনি যখন যে কোনো জায়গায় একটা কথা বলেন, এটা টিমের সাথে সাংঘর্ষিক অবস্থা যদি তৈরি হয় তাহলে ফাটল ধরে যাবে। দর্শক, রয়টার্সে দেওয়া আমার বক্তব্য ভুলভাবে এসেছে। মাহফুজ আবদুল্লাহ তিনি বলছেন যে রাজনৈতিক দল খোলার কথা বলা হয়নি, নতুন রাজনৈতিক দল খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামও। বাট যিনি রয়টার্সকে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য, সে ভুল বক্তব্যের বাজে বা উদ্দেশ্যমূলক অনুবাদ বাংলাদেশি মিডিয়া প্রচার করেছে বলে তার অভিযোগ। এবার দেখেন তাইলে প্যাচ কই লাগছে। তার বক্তব্য ছিল রয়টার্সে আমার বক্তব্য ছিল আমরা রাজনৈতিক সংগঠন নিয়ে এখনই ভাবছি না, ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমরা কাজ করছি। গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখা, সরকারকে সংহত করা, রাষ্ট্র ও সমাজের নানান অংশীজনের সঙ্গে কথা বলে আমরা আগামী বাংলাদেশের রূপরেখা নিয়ে কাজ করব। অন্তত 1 মাস সময় লাগবে। আর রয়টার্সও লিখেছে 1 মাস পর নির্ধারিত হবে আমরা দল করব কি করব না। তবে রয়টার্স একটি ভুল করেছে, নাগরিকদের বদলে তারা ভোটার শব্দটি ব্যবহার করেছে, অথচ নির্বাচনী রাজনীতি নিয়ে আমাদের খুবই কম কথা হয়েছে। এখন দেখেন প্যাচ আসলে কোথা থেকে লাগতেছে, মানে রয়টার্সও কি ভুলভাল তথ্য দিয়া প্যাচ লাগাচ্ছে, নাকি বাংলাদেশের মিডিয়া লাগাচ্ছে একটা সার্বজনীন ষড়যন্ত্র, নাকি মানে আগামাথা বুঝি না, কারণ আমরা তো গণমাধ্যমগুলোকে সোর্স কোড করতে হয়। নতুন রাজনৈতিক বন্দোবস্ত এক দফার অংশ ছিল, জনগণের সাথে সংলাপের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা প্রণয়ন করতে চাই। এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আমাদের নেই। প্রথম সারি গণমাধ্যম দৈনিক ইত্তেফাককে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বিষয়টা ক্লিয়ার করেছেন। আবার সার্জিসও তার বক্তব্য থেকে কিছুটা সরে এসেছে আমার কাছে মনে হচ্ছে। তো এখন হচ্ছে কি দেখেন, সমন্বয়হীনতা। আওয়ামী লীগের যিনি সভানেত্রী বা বিএনপির যিনি সভানেত্রী, হয় কি সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে একজন কৃষক যদি একটা অপরাধ করে কৃষক লীগ থেকে শেখ হাসিনার বদনাম হয়, আবার কৃষক দল থেকে বিএনপির বদনাম হয়, আবার শিবিরের একটা কর্মীর কারণে জামায়াত ইসলামের বদনাম হয়, ভালো করলে সুনাম হয়। তো এই ক্ষেত্রে এখন সমন্বয়কদের মধ্যে বিভিন্ন রকম অব্যবস্থাপনা কিন্তু সামনে আসছে। তো এগুলাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রথমত হচ্ছে কি কন্ট্রোল করা, পাশাপাশি মিডিয়াতে যত সম্ভব কম কথা বলা। বেশি কথা বললে হবে কি যে কথার ফ্লোতে কথা চলে আসে, আগের কথাটা হয়তো মাথায় থাকে না, নতুন করে কথাটা চলে আসে, আর মিডিয়াও আপনার শব্দকে ভুলভাল উপস্থাপনের সুযোগ কিন্তু পায়। এটাও বাস্তবতা। শেখ হাসিনার ইস্যুতে তিনি বারবার বলতেছিলেন যে আমি আসলে এরকম বুঝাই নাই, কিন্তু এই একটা শব্দ কই নিয়ে গেছে আওয়ামী লীগের অবস্থান। সো সার্জিস, তারপর হচ্ছে যে নাহিদ বা যারাই তোমরা যেই জায়গাতে বক্তব্য দাও, ভাইবা চিন্তায় কথা বলবা, আস্তে আস্তে কথা বলবা, ফ্লোতে ওভার স্পিডে কথা বলতে গেলে পিছলাই যাবা। আর কোথাও না কোথাও এই সরকার যদি দীর্ঘমেয়াদে অবস্থান করে তাহলে এই জনসমর্থনের বিরাট একটা অংশ এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের বিপক্ষে যাবে। যখন এখানে স্বার্থগত ইস্যু আসবে, দেনা পাওনার ইস্যু আসবে, যেমন 2 উপদেষ্টা যারা একজন মন্ত্রীর জীবন লিড করছেন, আমি ওই ভিডিওর প্রথমে বলছিলাম যে বাবা তোমরা সবটা সুযোগ সুবিধা নিও না, তোমরা ঘোষণা দিয়ে দাও যে এত সুযোগ সুবিধা আমাদের দরকার নাই, আমরা জাস্ট এসেনশিয়াল যেগুলো সেগুলো আমরা নিব। তো বাকি সমন্বয়কদের মধ্যে একটা চিন্তা ভাবনা হয়েছে, আরে তারা তো অনেক উপরে উঠে গেল, আমরা কি পাইলাম। আবার বিভিন্ন ইউনিভার্সিটি লেভেলে যে সমন্বয়কদের কথা শিক্ষকরা শুনছেন, প্রশাসন শুনছেন, বাকি অনেক সমন্বয়ক মনে করতেছে কি ব্যাপার, আমাদের তো বেল নাই। আবার ধরেন এরা এই সমন্বয়করা বিভিন্ন ইউনিভার্সিটিতে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করছে, সেখানে বিএনপি এবং জামায়াত তারা যথেষ্ট ক্ষুব্ধ। আওয়ামী লীগ এই মুহূর্তে ক্ষুব্ধ না, কারণ আওয়ামী লীগের এই মুহূর্তে বেল নাই, ছাত্রলীগের বেল নাই। তো বাকি যারা রাজনীতি করার হল দখলের চিন্তা ভাবনা করছে এই প্ল্যাটফর্মগুলোতে, তারাও কিন্তু এইসব কলেজের ছাত্র যারা আন্দোলনের মধ্যে ছিল,
এখন লেনদেন, স্বার্থ, ক্ষমতা এগুলাকে পুঁজি করেই কিন্তু বিভেদ তৈরি হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা মূলধারার লিডেই মানে কাজটা করছেন তাদের সবার সাথে কমিউনিকেশন করে যে কোনো কাজ, কারা তোমাদের চিহ্নিত লিডার বা সমন্বয়ক, সহ সমন্বয়ক বা লিয়াজো কমিটির অংশ, সেগুলো ফোকাস রাখা উচিত। নয়তো এই বিশাল অর্জন যে ক্রেডিটটা ছিল সেটা তোমরা হারাই ফেলবা, এটা পলিটিক্যালি মুভমেন্ট হয়ে যাবে এনি টাইম। আর এই যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তো এরকম হুটহাট সিদ্ধান্ত, হুটহাট বক্তব্য, এটা কিন্তু বিগড়াই ফেলবে। অলরেডি অনেকে বিগড়াই রয়েছে ভিতরে ভিতরে, বাহিরে হচ্ছে জাস্ট হচ্ছে সিচুয়েশনের সাথে কাজ করে যাচ্ছে। তো আশা করি আমাদের যারা এই সমন্বয়ক আছো, দীর্ঘ আন্দোলন করেছে, অনেক ছাত্র মারা গেছে, অনেক মানুষ মারা গেছে, রাষ্ট্রের অনেক ক্ষতি হয়েছে, কি বলা যায়, রাজনৈতিক দলগুলার বিশেষ করে আওয়ামী লীগ মোটামুটি এই মুহূর্তে নিশ্চিহ্ন। সো অনেক দিক থেকে কিন্তু অনেক রকমের ঝুঁকি, ঝামেলা, ঝুঁকিপূর্ণ অবস্থান, নানান হুমকি ধামকি, অনেক কিছু কিন্তু পরে লিড করতে হবে, মানে এগুলোকে ফেস করতে হবে। সো এই মুহূর্তে মিডিয়াতে বক্তব্য দেওয়ার আগে নিজেদের মধ্যে সমন্বয় করে কথা বলো, নয়তো খুব দ্রুতই জনপ্রিয়তা হারাই ফেলবা। আওয়ামী লীগের পতনের জন্য অনেকগুলো কারণ রয়েছে। সেই কারণগুলোর মধ্যে যদি 1 নম্বর কারণ ধরেন, সেই 1 নম্বর কারণ হলো দুর্নীতি। এখন এই দুর্নীতির যে মনস্তাত্ত্বিক বিষয়, এটা নিয়ে আমি আপনাদেরকে একটা গোপন কাহিনী বলি। এটি সম্ভবত 2002 সনের ঘটনা। আমি তখন আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী, সদরপুর এবং চরভদ্র আসন, ফরিদপুর সেটি ছিল 3 আসন ওই সময়টিতে। তো সেই আসনে হঠাৎ করে একজন ব্যবসায়ী ঢুকে পড়লেন, বাংলাদেশে খুবই বিতর্কিত একজন ব্যবসায়ী। একসময় বিএনপি করতেন, বিএনপি করে সেই কোটা ব্যবসা করে গার্মেন্টসের বড় ব্যবসা বাণিজ্য চালিয়ে তারপর বিএনপির সঙ্গে বেইমানি করে হঠাৎ করে কাজী জাফরুল্লাহ সাহেব, যে আওয়ামী লীগের নেতা, তার মাধ্যমে সদরপুর চরভদ্র আসনে আওয়ামী লীগের মনোনয়ন যাওয়ার জন্য ঢুকে গেলেন। এবং তিনি দলীয় ফান্ডে কি কত টাকা দিয়েছেন, শেখ হাসিনাকে কত টাকা দিয়েছেন আমরা এটা বলতে পারবো না। তবে অনেকেই মনে করতো যে তিনি হয়তো জাফরুল্লাহ সাহেব, অন্যান্য যারা আছে, কাজী জাফরুল্লাহ এদেরকে অনেক টাকা পয়সা দিয়েছেন এবং সামহাও নেত্রীর কাছ থেকে একটা যাকে বলে গ্রিন সিগন্যাল পেয়ে এলাকাতে তিনি বেশ রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে থাকেন। আমরা সদরপুর চরভদ্র আসনের প্রায় 200-250 নেতাকর্মী দল বেঁধে সুধা সদনে আসলাম, নেত্রীর সঙ্গে দেখা করলাম। তো নেত্রী বললেন যে ঠিক আছে, বিকেলবেলা 3 নম্বরে আসো, তোমাদের সাথে কথা হবে। আমরা গিয়ে সমস্ত কাহিনী বললাম যে আপনি সেই এলাকাতে গল্প ছাড়ে, আপনি তার কাছ থেকে টাকা নিয়েছেন, সে বিমানের টিকিট কেটে না দিলে আপনি যেতে পারেন না, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা। তো নেত্রী খুব অপমান বোধ করলেন এবং তিনি বললেন যে ছোট লোক তো, অল্প কয়টা টাকা হয়েছে, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে না। এরপর আওয়ামী লীগ করতে গেলে, আওয়ামী লীগের নাম নিয়ে সদরপুর গেলে তোমরা তার ঠ্যাং ভেঙে দিও। তো 2002 সনের পর থেকে সে আর আসলে আওয়ামী লীগের সাংগঠনিকভাবে রাজনীতির ভিতরে ঢুকতে পারেনি। কিন্তু আওয়ামী যে আর্থিক দুর্নীতি, সে আর্থিক দুর্নীতিতে তার নাম ছিল সর্বোচ্চ পর্যায়ে। এবং যেহেতু সে ঝানু ব্যবসায়ী, 2 নম্বর চিন্তা মাথায় ভরা, ফলে সালমান এদের সবার সাথে যুগপথভাবে কাজ করে এই গত 15 বছরে তার সহায় সম্পত্তি 15,000 গুণ বেড়ে গিয়েছে। 15,000 গুণ বেড়ে গিয়েছে। 2002 সনে সে একটা অ্যাপার্টমেন্টে থাকতো, আর এখন সে যে বাড়িতে থাকে সেই বাড়ির দাম 1000 কোটি টাকা। একটা সিঙ্গেল বাড়ির দাম গুলশানে 1000 কোটি টাকা, আর অন্যান্য অনেক সহায় সম্পত্তি, আমি নাম বললাম না, আপনারা বুঝে নেবেন। তো সেই সময়টিতে প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন 2002 সনে, যে আমি 1996 থেকে 2001 পর্যন্ত যে ক্ষমতায় ছিলাম, এই সময়টাতে একেবারে যাকে বলা হয় এত স্ট্রিক্টলি চালিয়েছি যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা যেন ন্যূনতম আসলে দুর্নীতি করতে না পারে। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যবসা বাণিজ্য করতে পারেনি এবং তারা সবাই দরিদ্র। এবং এখন এই দল চালাতে গিয়ে আমি বুঝতে পারছি যে আমার একটা ভুল হয়েছে, কিছু আসলে ছাড় দেওয়া দরকার। আগামীতে যদি ক্ষমতা আসতে পারে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে সে ব্যাপারে উদারতা অবলম্বন করবে, এবং তোমরা যে যাই করো না কেন নমিনেশন না পেলে ব্যবসা বাণিজ্য করতে পারবা, টাকা পয়সা উপার্জন করতে পারবা, এই ব্যাপারে সরকারের নীতি উদার থাকবে। 2002 সনের কথা। যখন সংসদ সদস্য হলাম 2008 সনে, তো এরপর থেকে কি করে যেন এই যে ওনার যে এই যে উদারতা, এই উদারতার সুযোগ নিয়ে অনেক ধড়িবাজ ব্যবসায়ীরা তার কাছাকাছি ঢুকে গেল। এখন ধরেন নজরুল ইসলাম মজুমদার, এই দাঁড়িয়ে সাদা একজন লোক, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিল। ধরেন এই ধরনের মানুষ কোথা থেকে যে আওয়ামী লীগে এসে যুক্ত হলো, মানে আমার মাথায় ঢোকে না কি করে এরা এখানে ঢুকে গেল। এরপরে এই যে বেঙ্গল গ্রুপ, মোর্শেদ, জসিম, এরা কি করে ঢুকে গেল এর মধ্যে, সালমান কি করে ঢুকে গেল, আমি বুঝতেই পারি না। সালমানের সাথে 2009-10 সনে ঠিক ওইরকম সম্পর্ক আমি কখনো দেখিনি। সালমানের সাথে বরং সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের সঙ্গে শেখ হাসিনার পারিবারিক সম্পর্ক ভালো ছিল। সালমান তখন বেক্সিমকো অনলাইন চালাতো, বিওএল, অন্যান্য ব্যবসার সাথে। তো তার একটা ফ্রি ইন্টারনেট কানেকশন ছিল সুধার সদনে। তো এর বাইরে শেখ হাসিনাকে টাকা দিয়েছে, দলীয় নেতাকর্মীকে টাকা দিয়েছে, আমি আসলে দেখিনি। বরং আমি ক্ষুদ্র মানুষ হওয়ার সত্ত্বেও কিন্তু সেই সময়টাতে দলের বিভিন্ন পর্যায়ে দলীয় কর্মকাণ্ডে যতটা সম্ভব আমি
সাহায্য সহযোগিতা করেছে। কিন্তু তখন খুব ধনী ব্যক্তি, যাদেরকে তথাকথিত ধনী হিসেবে আমি নাম বলবো না, মনে করা হতো আওয়ামী লীগের ডোনার হিসেবে, আওয়ামী লীগ যখন 2 লাখ 3 লাখ টাকার জন্য একটা দলীয় প্রোগ্রাম চালানোর জন্য খুব হাউমাউ করে কেঁদেছে, তখন কেউ টাকা নিয়ে এগিয়ে গিয়েছে 2002 থেকে 2006 পর্যন্ত আমি দেখিনি। আবার 111-এর সময় আওয়ামী লীগের তো রীতিমতো দুর্ভিক্ষ চলেছে, মানে জিল্লুর রহমান সাহেবকে 10,000 টাকা দিয়ে সাহায্য করবে এরকম লোক ছিল না। আমি একটা সময় কিছু টাকা দিতেছিলাম জিল্লুর রহমান সাহেবকে, তো তিনি বলতে গেলে মনে হয় যেন মানে স্বর্ণের পাথর, মানে একেবারে স্বর্ণখনি পেলেন। তিনি মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, তাদের সবাইকে বললেন যে দেখুন এই বিপদের সময় ছাত্রলীগ করছে, রনি আমাদের উপকারের জন্য কিভাবে এগিয়ে এসেছেন, রনির টাকাটা আমরা একটা অনুষ্ঠান করে আমরা নেব। তো সেইভাবে মানে আওয়ামী লীগের দুঃসময় সহযোগিতা করার চেষ্টা করেছি। কিন্তু তখন সালমান ঠালমানরা কোথায় ছিল, আমি কখনো গুলশানে যে জিল্লুর রহমান সাহেবের বাসা, সেখানে কখনোই আমি তাকে দেখিনি। তবে হ্যাঁ, জিল্লুর রহমান সাহেবের ছেলে পাপন সালমান সাহেবের কোম্পানিতে চাকরি করতেন। তো যেহেতু জিল্লুর রহমান সাহেবের প্রতি একটা অন্ধ শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তো সেক্ষেত্রে পাপন, জিল্লুর রহমান এবং সালমানের সঙ্গে তার যে অতীত সম্পর্ক, শেখ কামালের বন্ধু, এগুলো মিলে কি করে যেন এই অলিগার শ্রেণীটা চলে আসে। তো চলে আসার পরে এখানে দ্বিতীয় দফাতেই সালমানের নেতৃত্বে যে একটা গ্রুপ, এর বাইরে আবার এস আলমের নেতৃত্বে আরেকটি গ্রুপ, এবং এস আলম এবং ইসলামী ব্যাংক এরা যে কীভাবে আসলো আমি আন্দাজই করতে পারি না। কেউ বলে এস আলমের সাথে শেখ রেহানার লেনদেন আছে, কেউ বলে এস আলমের সাথে জয়ের একটা খাতির আছে, এরকম নানা রকম কথাবার্তা। কিন্তু এস আলম আসলো কীভাবে, আওয়ামী লীগের সঙ্গে এস আলমের যে সম্পর্ক কীভাবে হলো, এটি 2013 সন থেকেও আমি বুঝতে পারিনি, এখন পর্যন্ত আমার মাথায় ঢুকছে না। এস আলমের সঙ্গে মূলত জামাতের সম্পর্ক ভালো ছিল, এবং জামাত নেতা মীর কাসিম সাহেবের ব্যাগ টানতেন চট্টগ্রামে, এবং ইসলামী ব্যাংকের ক্লায়েন্ট ছিলেন, এবং সেইভাবে ধীরে ধীরে তার উত্থান হয়। এবং এই লোকটি কিভাবে কার মাধ্যমে আওয়ামী লীগের এই একেবারে শীর্ষ পর্যায়ে শেখ হাসিনার দরবারে পৌঁছে গেল, এটা আওয়ামী লীগের লোকজনের কিন্তু গবেষণা করে বের করতে হবে। যাই হোক, এস আলমের নেতৃত্বে যে অলিগার গ্রুপটি, এটি রাষ্ট্রীয় অর্থ, ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি, এমনকি সালমানের চেয়েও সে বেশি সেটা সে লুটপাট করেছে, নিয়েছে। এরপরের অলিগার গ্রুপটি হলো সামিট গ্রুপ। তো সামিট গ্রুপ, আরেকটা হলো ইউনাইটেড গ্রুপ, এই যে ইউনাইটেড হাসপাতাল, ইউনাইটেড গ্রুপ। এই গ্রুপগুলোর বাইরে আরও 20-25টি গ্রুপ মিলিয়ে মানে 40টি সিন্ডিকেট আপনি মোটামুটি বলে দিতে পারবেন, নাম ধরে 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 ধরে। এরা আওয়ামী লীগ সরকারের আমলে একটা আলাদা আলাদা জায়গা থেকে, যেমন সামিটের সাথে ইউনাইটেডের ভালো সম্পর্ক ছিল না, আবার সামিটের সাথে সালমানের ভালো সম্পর্ক ছিল না, এস আলমের সাথে তারপর যাকে বলা হয় সালমানের দাখুমের সম্পর্ক ছিল। তো এরা সবাই প্রথমে কামড়াকামড়ি করে যথেষ্ট অর্থবৃত্ত হয়েছে, এবং এদের সেই অর্থবৃত্ত হওয়ার পর আবার এরা নিজেরা মারামারি করেছে। যেমন এই যে নগদ, ডাক বিভাগের যে নগদ, এই নগদ সালমান দখল করার জন্য রীতিমতো খুনাখুনি করার মতো অবস্থা। এই নগদের যারা উদ্যোক্তা, এরাও আওয়ামী লীগের লোকজন। এরা পরে প্রাণ বাঁচানোর জন্য আবার সামিট গ্রুপের কাছে গেছে আশ্রয় নেওয়ার জন্য, এবং নগদের সেই গডফাদার হিসেবে সামিট গ্রুপ যখন দায়িত্ব পালন করেছে আজিজ খানরা, তখন তারা এই সালমানের রোশানাল থেকে বেঁচেছে। এইভাবে পর্দার আড়ালে 40টি সিন্ডিকেট, এবং 40টি সিন্ডিকেটের যদি ধরেন আরও একটা সিন্ডিকেটে যদি 100 করে লোক থাকে, সুবিধাভোগী থাকে, তাহলে অ্যাটলিস্ট 4000 সদস্য ছিল। এরা ব্যাংক, বিমা, শেয়ার বাজার সবকিছু তছনছ করে ফেলেছে। তো এই 40টি গ্রুপকে খুব সতর্কতার সাথে এবং খুব দক্ষতার সাথে যদি হ্যান্ডেল করা না হয়, পুরো বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য মুহূর্তের মধ্যে কলাপস করবে এবং বাংলাদেশের সর্বনাশ হয়ে যাবে। কাজেই চোরও ধরতে হবে, আর তার সঙ্গে সঙ্গে অর্থনীতিও সচল রাখতে হবে। উত্তেজিত হওয়া চলবে না, কিন্তু উত্তেজিত না হওয়ার জন্য আগে মানে পুরো বিষয়টা জানতে হবে। এরপরে যে ঘটনা, সেটা হলো আমরা আলিবাবা একটা শব্দ আছে, আলিবাবা মানে চীনে এই alibaba.com বিখ্যাত একটি প্রতিষ্ঠান জ্যাক মায়ের। কিন্তু আপনি যদি আরব দেশে আলিবাবা বলেন, আলিবাবা অর্থ চোর, আলিবাবা অর্থ জাস্ট থিপ। তো এখন এই বাংলাদেশে আলিবাবাদের যে রাজত্ব যারা প্রতিষ্ঠা করেছিল, সেই রাজত্ব হলো এই 40 চোরের সিন্ডিকেট। এবং অবাক করার ব্যাপার হলো যে আরব রাজনীতিতে আলিবাবা এবং 40 চোরের যে গল্প রয়েছে, এটি কেবল বাংলাদেশ না, অন্যান্য দেশগুলোতে যখনই কোনো দুর্নীতি বাজরা তৈরি হয়ে যায়, অলিগার শ্রেণী তৈরি হয়ে যায়, তখনই সেখানে এরকম চোরেরা সিন্ডিকেট করে, এবং দুর্ভাগ্যজনক হলো সত্য, প্রায় সব ক্ষেত্রেই 40 সংখ্যাটি একটা কুফা সংখ্যা হিসেবে এরা গ্রহণ করে থাকে। বাংলাদেশে এরকম আমি একেবারে হাতে গুনে গুনে 39 হবে না, 41 হবে না, এরকম 40টি সিন্ডিকেটের নাম বলে দিতে পারবো। তো কাজেই রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন, এই 40 চোরের মধ্যে সিভিল সার্ভিসে আছে, মিলিটারি সার্ভিসে আছে, পুলিশ সার্ভিসে আছে, কাস্টমসে আছে, ভ্যাটে আছে, মানে বিশাল একটা চক্র যারা এই পুরো রাষ্ট্রকে একেবারে খামছে ধরেছিল, রাষ্ট্রের মানচিত্র খেয়ে ফেলেছিল। ফলে তারা একেবারে বঙ্গবন্ধুর যে নাম, বঙ্গবন্ধুর যে ঐতিহ্য, বঙ্গবন্ধু বলতে পেরেছিলেন, চাটার দলরা সব সেটা খেয়ে ফেলেছে। বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি অসহায় হয়ে পড়েছি, আমি ভিক্ষা করে আনি, এরা সব চুরি করে খেয়ে ফেলে। বঙ্গবন্ধু বলতে পেরেছিলেন যে
7.5 কোটি কম্বল এনেছি বা আমাদেরকে ভিক্ষা দেওয়া হয়েছে, সেই 7.5 কোটি কম্বলের মধ্যে আমার কম্বলটা গেল কই? কিন্তু শেখ হাসিনার প্রথম এবং শেষ ভুল, তিনি এভাবে বলতে পারেননি। তিনি মাঝে মধ্যে ফুটফাট করে 2-4টি কথা বলেছেন যেগুলো আলটিমেটলি তার বিরুদ্ধে গেছে। যেমন তিনি বলেছেন আমার পিয়ন সেও 400 কোটি টাকার মালিক। তিনি বলেছেন যে ওই সম্রাটদেরকে ইঙ্গিত করে, সেই ক্যাসিনোর সম্রাট ইঙ্গিত করে যে এরা বডিগার্ড নিয়ে চলে, এমনকি মসজিদে বডিগার্ড নিয়ে যায়, ফুংফাং করে। তো এই কথাগুলো তিনি আসলে বঙ্গবন্ধুর মতো সহজ সরলভাবে তিনি বলতে পারেনি। ফলে সমস্ত ক্রোধ, সমস্ত রাগ তার উপর গিয়ে পড়েছে, গণভবনের উপর পড়েছে। আর এই সমস্ত 40 চোরদের মধ্যে একেবারে ডেডিকেটেড যারা আছে, এ ধরা পড়েছে বা ধরা পড়ছে, তাদের উপর জনরোষ আছে। আর বাকি অনেক লোক, মানে 4000 লোকের নাম বললাম 40টা সিন্ডিকেটে, এই 4000-এর মধ্যে 3000 লোকই একেবারে ধরাছোঁয়ার বাইরে, ভোল পাল্টে ইতিমধ্যে তারা বিএনপির যারা ব্যবসায়িক নেতা তাদের সাথে যোগাযোগ করছে, তারা টেলিভিশনে বক্তব্য দিচ্ছে। এবং আমি অবাক হয়ে যাই যে এই সমস্ত লোক আবার টেলিভিশনে এসে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, ব্যবসায়িক নেতৃবৃন্দ, তাদের সঙ্গে আবার এদের দহরম মহরম সম্পর্ক দেখা যাচ্ছে। এবং এই সকল ব্যবসায়িক নেতারা যাকে বলা হয় কোন অবস্থাতে এই অলিগার বা এই সমস্ত দুর্নীতিবাজদের কবলে পড়ে, আমি এটা বুঝতে পারি না। খোলামেলাই বলি, আব্দুল আল মিন্টু সাহেবের নেতৃত্বে যে কয়েকটি বৈঠক হয়েছে এবং এই বৈঠকদের মধ্যে কয়েকজনকে বড় বড় কথা বলার সুযোগ দেওয়া হয়েছে এবং অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে আব্দুল আল মিন্টু সাহেবের সঙ্গে তাদের একটা সম্পর্ক আছে। এটি মিন্টু ভাইয়ের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, যিনি বাংলাদেশের একেবারে ব্যবসা বাণিজ্য রাজনীতির যে নিউক্লিয়াস অনেক দিন যাবত তিনি দেখে আসছেন। আওয়ামী লীগ দেখেছেন, এখন বিএনপি দেখছেন। তো কাজে এই বিষয়গুলোকে বিলোতে তাকে সতর্ক হতে হবে। আমি তাকে আলাদা মেসেজ দিয়ে জানাবো, এটা আমার নৈতিক দায়িত্ব। কিন্তু এইভাবে অনেক কিছু ঘটছে। তো একইভাবে রাষ্ট্র যারা চালাচ্ছেন তাদের মধ্যে যেন আবার নতুন করে এই অলিগারদের প্রতি যেন কোনো মহব্বত সৃষ্টি না হয়, তাদেরকে যেন এইভাবে বিভ্রান্ত করতে না পারে, এই জন্য মূলত এই ভিডিওটি করা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।